নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে আজ রক্তের গল্পটা পড়ছি। রক্তের সূত্র। আমি ডক্টর ওয়াটসন বলছি। 1878 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ মেডিসিন ডিগ্রি নিয়ে আমি যাই নেটলিতে সৈন্যবাহিনীর সার্জনের পাঠ নিতে। সেখানকার পাঠ শেষ করে আমি ফিফথ নেদারল্যান্ডস ফুসিলিয়ার্স এ অ্যাসিস্ট্যান্ট সার্জনের পদে নিযুক্ত হই। বাহিনীটি তখন ভারতে ছিল এবং আমি সেখানে যোগ দেওয়ার আগেই শুরু হয়ে যায় সাংঘাতিক যুদ্ধ। বোম্বাইয়ে জাহাজ থেকে নেমে শুনি আমাদের বাহিনী গিরিবর্ত অতিক্রম করে গেছে এবং ইতিমধ্যেই শত্রু এলাকার মধ্যে বেশ খানিকটা ঢুকে পড়েছে। যাই হোক, আমার মতো আরও অনেক অফিসারের সঙ্গে আমিও সেই পথ ধরলাম এবং শেষ পর্যন্ত নিরাপদে কান্দাহার পৌঁছলাম। নিজ বাহিনীর সন্ধান পেলাম এবং সঙ্গে সঙ্গে নতুন কাজে লেগে গেলাম। এই অভিযানে অনেকেরই ভাগ্যে সম্মান ও পদোন্নতি জুটে, কিন্তু আমার ক্ষেত্রে কেবলই দুর্দশা ও দুর্ভাগ্য। তখন আমাকে আমার সৈন্যদল থেকে বাকশাহারে যুক্ত করা হয় এবং তাদের সঙ্গে আমি মারাত্মক মাইওয়ান্দে যুদ্ধে অংশগ্রহণ করি। সেই যুদ্ধে একটা গেজেল গুলি আমার কাঁধের হাড় ভেঙে দেয় এবং আমার ক্লিবিয়ান ধমনী স্পর্শ করে চলে যায়। নির্ঘাত তখন আমি খুনে গাজীদের হাতে পড়তাম, যদি না আমার আর্দালি আমাকে কোনো রকমে একটা গুড়ার পিঠে তুলেই নিরাপদে ব্রিটিশ সৈন্যদের এলাকায় নিয়ে আস। যন্ত্রণা ও দীর্ঘদিনের কষ্টভোগের ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় আরও অনেক আহতদের সঙ্গে আমাকে পেশোয়ারের বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সুচিকিৎসায় আমার স্বাস্থ্যের অল্প উন্নতি হয়, একটু আধটু চলাফেরার মতো অবস্থাও হয়, কিন্তু এমন সময় আমি আন্তরিক জ্বরে আক্রান্ত হয়ে পড়ি, যাকে ভারতের এক অভিশাপ স্বরূপ বলা যেতে পারে। বেশ কয়েক মাস আমার জীবনের আশা ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত রোগমুক্ত হই, সেরে উঠতে থাকি। কিন্তু এমন দুর্বল হয়ে পড়েছিলাম যে চিকিৎসক মণ্ডলী উপদেশ দিলেন আর একটি দিনও দেরি না করে যেন আমায় ইংল্যান্ডে পাঠানো হয়। হলো তাই। সৈন্যজাহাজ অরেন্সে করে মাসখানেক পরে আমি পোস্ট মাউথের জেটি অবতরণ করি। শরীর একেবারে ভেঙে গেছে, তবে শরীর সারবার জন্য সরকার বাহাদুর পিতৃস্নেহের পরাকাষ্ঠা দেখিয়ে আমায় 9 মাসের ছুটি দিলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলতে ইংল্যান্ডে আমার কেউ ছিল না, তাই আমি ছিলাম হাওয়ার মতো স্বাধীন ও বন্ধনহীন। দিনে 11.5 শিলিং বেতনে যতটা সম্ভব। এহেন অবস্থায় স্বভাবতই আমি লন্ডনের এক নদীর তীরে চলে এলাম। একদিন আমি ক্রাইটেরিয়ান বারের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে একজন আমার কাঁধে টোকা দিল। মুখ ফেরাতেই তরুণ স্ট্যামফোর্ডকে দেখে চিনতে পারলাম। বার্টস, এ যে আমার অধীনে ড্রেসারের কাজ করে। লন্ডনের সুবিশাল প্রান্তরে আমার মতো নিঃসঙ্গের পক্ষে এমন এক বন্ধু ভাবাপন্ন মানুষের মুখ দেখা অত্যন্ত ভাগ্যের কথা বইকি। অবশ্য সে যে আমার বিশেষ অন্তরঙ্গ ছিল এমন নয়, কিন্তু এখন আমি প্রচুর উৎসাহের সঙ্গে তাকে অভ্যর্থনা জানালাম। একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম দুজনে। লন্ডনের ভিড় কাটিয়ে গাড়ি এগিয়ে চলেছে। বিস্ময়ের সঙ্গে সে বলল, এখানে কি করছেন? যেমন রোগা তেমনি বাদামি হয়ে গেছেন দেখছি। সংক্ষেপে আমার অভিযান কাহিনী তাকে শুনালাম। বিবৃতি যখন শেষ হলো ততক্ষণে আমরা পৌঁছে গেছি। দুর্দশার কাহিনী শুনে সে বলল, আহা, বড়ই দুঃখের ব্যাপার। এখন তাহলে কি করছেন? বললাম, আপাতত বাসার খোঁজ করছি। কম খরচে আরামপ্রদ জোড়া বাড়ি পেতে হবে, এই সমস্যার সমাধানে আছি। সে বলল, আরে এত বাড়ি আশ্চর্য! এই নিয়ে আজ 2বার আমি এই কথা শুনলাম। প্রথম লোকটিকে হসপিটালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করা এক ব্যক্তি। একটা সুন্দর ফ্ল্যাটের সন্ধান তিনি পেয়েছেন।
কিন্তু ভাড়া বেশি বলে তার পক্ষে নেওয়া সম্ভব নয়। আবার দুজনে একসঙ্গে থেকে ভাড়াটা আধা আধি করে নেবেন এমন লোকও পাচ্ছেন না বলে তিনি দুঃখ করছিলেন। বলো কি, সত্যি যদি তাই হয়, আমি তাহলে সেই লোক। তাছাড়া একা বাস করার চেয়ে একজনের সঙ্গে বাস করাই আমার পছন্দ। পানপাত্রটা হাতে করে স্ট্যামফোর্ড অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। বলল, শার্লক হোমসকে আপনি চেনেন না। চিনলে হয়তো তার সঙ্গে একত্রে বাস করতে রাজি হতেন না। কেন, এমন কি দুষ্টার? না না, কোনো দোষের কথা তো আমি বলিনি। মানে তার ধ্যান ধারণাগুলো একটু অদ্ভুত এবং বিজ্ঞানের কোনো কোনো বিষয়ে তার প্রচুর উৎসাহ। এসব বাদ দিলে লোক হিসেবে বেশ। জিজ্ঞাসা করলাম, ডাক্তারির ছাত্র বুঝি? না, জানি না কি তার উদ্দেশ্য। মনে হয় শরীরবিদ্যা সম্বন্ধে তার বেশ জ্ঞান আছে, এবং কেমিস্ট হিসাবে তো একেবারে প্রথম শ্রেণীর। অথচ যতদূর জানি, ডাক্তারি বিদ্যায় কোনো পাঠ্যক্রম তিনি যথারীতি গ্রহণ করেননি। তার পড়াশোনাও এলোমেলো, অথচ কোনো না কোনো বিষয়ে তার জ্ঞান এমনকি প্রফেসরদের পর্যন্ত চমকে দেওয়ার মতো। বললাম, কখনো জিজ্ঞাসা করেছিলেন কি তার উদ্দেশ্য? না, ওর কাছ থেকে কথা বার করা কঠিন। অথচ খেয়াল হলে তিনি দিব্যি কথা বলেন। আমি বললাম, দেখা করতে চাই ভদ্রলোকের সঙ্গে। কারোর সঙ্গে একসঙ্গে বাস করতে হলে এমন লোকই আমার পছন্দ, যে পড়াশোনা করে অথচ হই হল্লা করে না। কি করে তোমার এই বন্ধুর সঙ্গে দেখা করা যায়? হয়তো তিনি এখন ল্যাবরেটরিতেই আছেন, হয়তো সপ্তাহের পর সপ্তাহ সেখানে যান না, আর নয়তো সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাটান। বলেন তো বলেন তো লাঞ্চ সেরে সেখানে যেতে পারি। আমি বললাম, নিশ্চয় যাব। তার সঙ্গে একত্রে বাস করার কথা হচ্ছিল। হলবর্ন থেকে তার ল্যাবরেটরিতে যাওয়ার পথে স্ট্যামফোর্ড তার সম্বন্ধে আরো কিছু খবর দিল। বলল, যদি তার সঙ্গে বনিবনা না হয় তাহলে কিন্তু আমায় দোষ দেবেন না। ল্যাবরেটরিতে তার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। তা থেকেই আমি তার সম্বন্ধে যেটুকু জানি তার বেশি কিছু নয়। আপনিও ওর সঙ্গে দেখা করতে চাইছেন, সুতরাং কোনো ব্যাপারে আমায় কিন্তু দায়ী করা চলবে না। আমি বললাম, তা সুবিধে যদি না হয় তো তখন আলাদা হয়ে গেলেই হলো। আমার মনে হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমি বললাম, এ ব্যাপার থেকে নিজেকে সরিয়ে রাখার কোনো বিশেষ কারণ তোমার আছে কি? উনি কি বেজায় বদমেজাজি নাকি? অমন চেপে যেও না। হেসে উঠে সে বলল, যা প্রকাশ করা যায় না কি করে তা বলি? হোমস বড় বেশি বিজ্ঞান গেসা, এটা আমার রুচিতে বাদে। এ ব্যাপারে ওকে একরকম নির্মমই বলা যেতে পারে। ভেজিটেবল অ্যালকালয়েডের নবতম বস্তুর কিছু নমুনা কোনো বন্ধুর উপর পরীক্ষা করাটা না হয় বুঝলাম, কারণ কোনো অনিষ্ট করার জন্য নয়। এটা তিনি করছেন ফলাফল পরীক্ষার জন্য, এবং একথা স্বীকার না করলে তার উপর অবিচার করা হবে যে ঠিক তেমনি আগ্রহের সঙ্গেই তিনি এই পরীক্ষাটা নিজের দেহেও করতে বসছেন। নিখুঁত জ্ঞান লাভের জন্য তা এইরকমই তো হওয়া উচিত, কিন্তু মাঝে মাঝে উনি বড় বাড়াবাড়ি করে ফেলেন। ধরুন, ব্যবচ্ছেদ করে লাঠি দিয়ে সবের উপর আঘাত করা। ব্যাপারটা তখন কিম্ভূত হয়ে ওঠে নাকি? সে কি, লাঠি দিয়ে আঘাত করা? হ্যাঁ, উদ্দেশ্য হলো পরীক্ষা করা মৃত্যুর পরেও দেহের উপর এর কি প্রতিক্রিয়া হতে পারে। এ আমার নিজের চোখে দেখা। অথচ তবুও তুমি বলছো তিনি ডাক্তারের ছাত্র নন। বলছি, ঈশ্বরই জানেন কি তিনি শিখতে চান। যাই হোক, এই তো এসে পড়েছি। এবার আপনি নিজেই আপনার ধারণা তৈরি করে নিন। ইতিমধ্যে আমরা মোড় ফিরে একটা সরু গলি ধরেছি। তারপর খানিকটা এগিয়ে এক পাশের একটা ছোট দরজা দিয়ে ঢুকতেই একটা মস্ত হাসপাতালের একাংশ আমাদের সামনে পড়ল। এ জায়গা আমার পরিচিত, তাই সিঁড়ি বেয়ে উঠবার সময় অত দেখার দরকার হলো না। তারপর লম্বা বারান্দা দিয়ে এগিয়ে চললাম। দুদিকে চুনকাম করা সাদা দেওয়াল আর মেটে রঙের জানলা। এই বারান্দার প্রায় শেষে একটা নিচু কিলান দেওয়া পথ বাঁক নিয়ে চলে গেছে কেমিক্যাল ল্যাবরেটরি পর্যন্ত। ঘরটা উঁচু, অসংখ্য বোতলের রাশি সেখানে। চওড়া চওড়া নিচু টেবিল এদিকে ওদিকে ছড়ানো, বাকযন্ত্রে আর টেস্ট টিউবে আর ছোট ছোট বুনসেন বার্নানের নীল শিকায় কণ্টকিত। মাত্র একটি ছাত্র সেই ঘরে দূরের একটা টেবিলে ঝুঁকে পড়ে তন্ময় হয়ে কি যেন করছেন। আমাদের পায়ের শব্দে তিনি তাকালেন এদিকে ওদিকে। তারপর
আতিশয্যে লাফিয়ে উঠে একটা টেস্ট টিউব হাতে করে দৌড়ে এলেন আমাদের কাছে। পেয়েছি পেয়েছি বলে চিৎকার করতে লাগলেন। বললেন, জানো, এমন একটা বিকারকের সন্ধান পেয়েছি যাতে কেবলমাত্র হিমোগ্লোবিন দিলেই তলানি পড়ে। কোনো স্বর্ণকণি আবিষ্কার করলেও এত আনন্দ ভদ্রলোকের মুখে ফুটে উঠত না। স্ট্যামফোর্ড আলাপ করিয়ে দিল, ডক্টর ওয়াটসন, আর ইনি হলেন মিস্টার শার্লক হোমস। আন্তরিকতার সঙ্গে করমর্দন করে শার্লক হোমস বললেন, কেমন আছেন? এত জোরে আমার হাত চেপে ধরেছিলেন যে অত জোর যে তার গায়ে থাকতে পারে এ আমি ধারণা করতে পারিনি। তারপর বললেন, আফগানিস্তানে ছিলেন দেখছি। সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কেমন করে জানলেন? মুচকি এসে উঠলেন হোমস। বললেন, সে আর নাই শুনলেন। কথা হচ্ছে এখন হিমোগ্লোবিন নিয়ে। আমার এই আবিষ্কারের গুরুত্বটা নিশ্চয়ই উপলব্ধি করেছেন। বললাম, রাসায়নিক দিক দিয়ে চিত্তাকর্ষক সন্দেহ নেই, কিন্তু উপযোগিতার দিক দিয়ে বলেন কি? ভেষজ আইন বিষয়ে গত কবছরের মধ্যে যত আবিষ্কার হয়েছে, গুরুত্বের দিক দিয়ে সেগুলোর কোনোটাই এটার মতো নয়। বুঝছেন না, রক্তের দাগ পরীক্ষার এক নির্ভুল প্রক্রিয়ার মধ্যে আছে। আসুন না, দেখবেন। এই বলে তিনি উৎসাহের আতিশয্যে আমার কোটের হাতা ধরে টেনে নিয়ে চললেন তার টেবিলের কাছে। খানিকটা রক্ত দেওয়া যাক বলে একটা লম্বা ছুরি আঙ্গুলে ফুটিয়ে দিয়ে এক ফোঁটা রক্ত পিপেটে রাখলেন। বললেন, এবার এই রক্তে 1 লিটার জল মেশাচ্ছি। দেখছেন তো, রংটা খাঁটি জলের মতোই হয়ে গেল। রক্তের অনুপাত এক্ষেত্রে 10 লক্ষে 1 এর মতো, কিন্তু তাহলেও এর প্রতিক্রিয়া ঠিকই পাবো। বলতে বলতে তিনি সেই পাত্রে কয়েকটা সাদা স্ফটিক ফেললেন, আর তারপর কয়েক ফোঁটা ঈষৎ ঘন তরল পদার্থ তার সঙ্গে মেশালেন। মুহূর্তে সেটা গোর মেহগিনি রঙের হয়ে গেল, আর দেখা গেল পাত্রটার নিচে একটা বাদামি রঙের তলানি পড়ে রয়েছে। হা হা, এই বলে তিনি এমন হাততালি দিয়ে উঠলেন যেন কোনো শিশু একটা নতুন পুতুল পেয়েছে। কেমন দেখলেন? পরীক্ষাটা অত্যন্ত সূক্ষ্ম বলেই মনে হচ্ছে, আমি বললাম। চমৎকার, অতি চমৎকার। আগে যে ওয়াইয়া কাম পরীক্ষা হতো তা ছিল যেমন জবরজং তেমনি অনিশ্চিত। রক্তের সূক্ষ্ম কণায় আণুবীক্ষণিক পরীক্ষাও বিশেষ কাজের নয়, কারণ সেক্ষেত্রে দাগ কয়েক ঘন্টার পুরানো হলেই আর কাজ হয় না। এক্ষেত্রে কিন্তু রক্তটা টাটকাই হোক আর বাসি হোক, কোনো অসুবিধে নেই। এই আবিষ্কারটা যদি আগে হতো, তাহলে দিব্যি স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে এমন শত শত মানুষ অপরাধের প্রায়শ্চিত্ত করতে বাধ্য হতো। সত্যি, অস্ফুট স্বরে আমি বললাম। কত ফৌজদারি মামলাই এই ব্যাপারেরই উপর নির্ভর করে থাকে। মনে করুন না কেন, অপরাধ সংগঠিত হওয়ার বেশ কয়েক মাস পরে কোনো ব্যক্তির উপর সন্দেহ পড়ল, আর পোশাক আশাক পরীক্ষা করে দেখা গেল সেখানে বাদামি দাগ। এ দাগ কি রক্তের, না কাদার, না মরচের, না ফলের রসের? কিসের এ দাগ? এই প্রশ্ন কত বিশেষজ্ঞকেই না বোকা বানিয়ে। কেন? নির্ভরযোগ্য কোনো পরীক্ষার অভাবের জন্য। এই এবার শার্লক হোমস পরীক্ষা আবিষ্কৃত হলো, আর এ নিয়ে কোনো অসুবিধে হবে না। তার চোখ রীতিমতো চকচক করে উঠল। বুকে হাত রেখে এমনভাবে ভাও করলেন যেন কোনো কাল্পনিক শ্রুতবৃন্দের কাছে প্রচুর হাততালি পেয়েছেন। তার এই উৎসাহ লক্ষ্য করে অত্যন্ত বিস্মিত হলাম। বললাম, এক্ষেত্রে আপনাকে অভিনন্দন জানানো উচিত। উনি বললেন, এই ধরুন না, গত বছরে ফ্র্যাঙ্কফুর্টে ফন বিশপের মামলা। সে সময়ে যদি এ বস্তু আবিষ্কার হতো নির্ঘাত, তাহলে তার ফাঁসি হতো। তারপর ধরুন ব্রেডফোর্ডের মেসন, আর শয়তানের মুলা, আর মস্ট পেলিয়ারের লেফত্রে, আর নিউ অর্লিন্স এর স্যামসনের মামলা। এমন অসংখ্য মামলার কথা বলতে পারি যেখানে এই আবিষ্কারই অপরাধ প্রমাণে যথেষ্ট হতে পারত। হেসে উঠল স্ট্যামফোর্ড। বলল, আপনি দেখছি অপরাধের বিষয়ে এক চলন্ত ক্যালেন্ডার বিশেষ। এ বিষয়ে একটা পত্রিকা প্রকাশ করতে পারেন। নাম দেবেন অতীত দিনের পুলিশ সংবাদ। হে, এমন একটা পত্রিকা অবশ্যই প্রচুর চিত্তাকর্ষক হতে পারে বইকি। কাটা আঙ্গুলটায় প্লাস্টার লাগাতে লাগাতে হোমস বললেন। তারপর ঈষৎ হেসে ফিরলেন আমার দিকে। বললেন, আমাকে একটু সাবধানে থাকতে হয়, কারণ প্রায়ই আমাকে বিষ নিয়ে নাড়াচাড়া করতে হয়, বুঝেছেন? বলতে বলতে তিনি হাতটা আমার দিকে এগিয়ে দিলেন। লক্ষ্য করলাম কড়া অ্যাসিডে অ্যাসিডে বিবর্ণ সেই হাত, অসংখ্য ছোট ছোট প্লাস্টার হাতটায় লাগানো।
আমরা কাজের কথা বলতে এসেছি। একটা তে পায়া উঁচু টুলে বসে আর ওই রকম আরেকটা টুল পা দিয়ে আমার দিকে ঠেলে দিতে দিতে স্ট্যামফোর্ড বলল, আমার এই বন্ধু বাসার সন্ধানে আছেন, আর আপনিও বলেছিলেন কাউকে পেলে তার সঙ্গে বাসা ভাগ করে নিতে পারেন, তাই আপনাদের মধ্যে যোগাযোগ করিয়ে দিলাম। মনে হলো শার্লক হোমস এই প্রস্তাবে অত্যন্ত উল্লসিত হয়েছেন। বললেন, বেকার স্ট্রিটে আমি একটা স্যুট দেখে এসেছি, আমাদের পক্ষে বিশেষ সুবিধে হবে সেখানে। আচ্ছা, কড়া তামাকের গন্ধে আপনার আপত্তি নেই তো? বললাম, না না, আমি তো সব সময় জাহাজে সিগারেট খাই। ভালোই হলো। আচ্ছা, মাঝে মাঝে আমি কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, তাতে কি আপনি বিরক্ত হবেন? মোটেই না। ভেবে দেখি আর আমার কি কি দোষ আছে। মাঝে মাঝে আমি একেবারে চুপচাপ হয়ে যাই, দিনের পর দিন একটাও কথা বলি না। তখন তা থেকে যেন মনে করবেন না যে আমি বিরক্ত হয়েছি। বাধা দেবেন না, কিছুদিনের মধ্যেই অভাব কেটে যাবে। আচ্ছা, এছাড়া আর বলুন, কি কি দোষ আছে আপনার? একসঙ্গে বসবাস করবার আগে পরস্পরের সবচেয়ে বড় দোষগুলোর কথা পরস্পরকে জানিয়ে দেওয়াই ভালো। হাসি এলো এভাবে জেরা করার প্রস্তাবে। বললাম, আমার একটা কুকুর ছানা আছে, আর আমার হই হল্লা একেবারেই সহ্য হয় না, কারণ আমার স্নায়ু এখনো দুর্বল। আমি সময়ে অসময়ে যখন তখন ঘুম থেকে উঠে পড়ি, এবং আমি অত্যন্ত অলস। আর যখন ভালো থাকি আর এক ধরনের কিছু দোষ আমার ক্ষেত্রে দেখা দেয়, তবে আপাতত এগুলোই হলো প্রধান। আচ্ছা, বেহালা বাজানো কি আপনার হিসাবে হই হল্লার মধ্যে পড়ে? উদ্বিগ্নভাবে শার্লক হোমস জিজ্ঞাসা করলেন। বললাম, সেটা নির্ভর করে বাদকের নৈপুণ্যের উপর। ভালো বেহালা বাদন তো রীতিমতো দেবভোগ্য, কিন্তু বাজানো যদি খারাপ হয়। বাধা দিয়ে খুশির হাসি এসে হোমস বললেন, ঠিক আছে, ঠিক। মনে হচ্ছে এখন ধরে নিতে পারি যে আর কোনো অসুবিধা থাকছে না। অবশ্য যদি ঘরগুলো আপনার পছন্দ হয়, কখন দেখা যেতে পারে? কাল বেলা 12টা নাগাদ এখানে আসবেন, একসঙ্গে গিয়ে সব পাকা করে আসবো। বেশ, ঠিক 12টা তাহলে। ওর হাতে হাত মিলিয়ে আমি বললাম। হোমস ওষুধপত্র নিয়ে কাজে লেগে গেলেন, আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে আমার হোটেলের পথ ধরলাম। হঠাৎ আমি থেমে পড়লাম, জিজ্ঞাসা করলাম, ভালো কথা, কি করে উনি জানলেন বলতো আমি আফগানিস্তান থেকে এসেছি? রহস্যময় হাসি হেসে স্ট্যামফোর্ড বলল, এ হলো ওর এক বৈশিষ্ট্য। শুধু আপনি নন, অনেকেই বুঝতে পারে না কি করে উনি এসব খবর জানতে পারেন। ও রহস্য বুঝি? হাতে হাত ঘষে আমি বলে উঠলাম, বাড়ি আশ্চর্য তো। ওর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে বিশেষ কৃতজ্ঞ। জানো তো, কথায় বলে মানুষই হলো মানুষের আসল পরিচয়। বেশ, তাহলে সেই পরিচয়ই এখন আপনি পাবেন আমার কাছে বিদায় নিলে। স্ট্যামফোর্ড বলল, কিন্তু দেখবেন, উনি এক বিশেষ সমস্যা। আমি বাজি রেখে বলতে পারি, আপনি ওর সম্বন্ধে যত জানেন তার চেয়ে অনেক বেশি উনি আপনার সম্বন্ধে জানেন। আচ্ছা, চলি, বিদায়। নবপরিচিতের সম্বন্ধে প্রচুর কৌতূহল নিয়ে আমি আমার হোটেলে প্রবেশ করলাম। কথা মতো পরদিন দুজনে একসঙ্গে গেলাম 221B বেকার স্ট্রিটের ঘরগুলো দেখ। দুটো আরামপ্রদ শোবার ঘর আর একটা বেশ বড় বসবার ঘর, সুন্দর করে সাজানো, আর বড় বড় দুটো জানলা তাকায়, প্রচুর আলো সেখানে। সব দিক দিয়ে এই ঘরগুলো বেশ পছন্দসই। আর এর ভাগ করে নিলে এক একজনের ভাড়া এমনই যুক্তিযুক্ত মনে হলো যে সঙ্গে সঙ্গে কথাবার্তা পাকা করে দখল নেওয়া হলো। এদিনই সন্ধ্যায় আমি জিনিসপত্র নিয়ে হোটেল থেকে চলে এলাম, আর মিস্টার শার্লক হোমস এলেন পরদিন সকালে প্রচুর বাক্স আর খাতাপত্র নিয়ে। দুই একটা দিন কাটলো মালপত্র সুবিধে মতো করে সাজাতে। একটু একটু করে আমরা এই নতুন পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে লাগলাম। একত্র বাস করার ব্যাপারে হোমসকে নিয়ে কোনো অসুবিধেই ছিল না। চুপচাপ থাকতেন, এবং তার অভ্যেসও ছিল সুনিয়ন্ত্রিত। রাত 10টার পর পারতপক্ষে জেগে থাকতেন না, আর রোজই সকালে আমি জেগে ওঠার আগে প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তেন। কোনোদিন কাটাতেন কেমিক্যাল ল্যাবরেটরিতে, কোনোদিন বা ব্যবচ্ছেদাগারে, আর কোনো দিন অনেক দূর হেঁটে যেতেন শহরের সবচেয়ে গরিব বাসিন্দাদের এলাকা দিয়ে। এবং কাজ হাতে এলে যেরকম উৎসাহ তার মধ্যে দেখা যেত, তার তুলনা নেই। কিন্তু কাজের অভাবে যখন নিষ্ক্রিয়তা তাকে পেয়ে বসত, বসবার ঘরের সোফার উপর দিনের পর দিন বসে থাকতেন, তখন একটিও কথা বলতেন না বা নড়তেন চড়তেন না। এমন একটা স্বপ্নালু শূন্য দৃষ্টি তখন তার চোখে মুখে ফুটে উঠত,
যে হয়তো ভাবতাম নিশ্চয় নেশা করেছেন, যদি না জানতাম তার জীবনধারা কত নির্মল ও নিয়ন্ত্রিত। নেশার কোনো চিহ্নই তার পক্ষে ছিল একেবারে অসম্ভব। যত দিন যায় তার সম্বন্ধে, তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কৌতূহল ততই বৃদ্ধি পেতে থাকে। সে যে বিষয়ে তার অসাধারণ জ্ঞানের পরিচয় পেয়েছি, মনে মনে হিসেব করে দেখলাম সেগুলো, এমনকি একটা পেন্সিল নিয়ে সেগুলো লিখলামও। শেষ যখন হলো, লেখাটা পড়ে না হেসে পারলাম না। সেটা এইরকম: শার্লক হোমস তার জ্ঞানের পরিধি, সাহিত্য সম্বন্ধে শূন্য, দর্শন শূন্য, নক্ষত্রবিদ্যা শূন্য, রাজনীতি অতি সামান্য, উদ্ভিদবিদ্যা সঠিক বলা যায় না, বেলেডোনা এবং সাধারণভাবে বিষ সম্বন্ধে ভালো জ্ঞান, বাগান সম্বন্ধে কার্যকরী জ্ঞান শূন্য, ভূতত্ত্ব কার্যকরী জ্ঞান আছে কিন্তু সীমিত। এক দৃষ্টিতে বিভিন্ন মাটির পার্থক্য বুঝতে পারেন। বেরিয়ে আসার পর প্যান্টের দাগ দেখিয়ে বলতে পারেন সেই দাগ লন্ডনের কোন অঞ্চলে লেগেছে। রামায়ণ প্রগাঢ় জ্ঞান, অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা নির্ভুল বটে কিন্তু এলোমেলো, রোমাঞ্চকর সাহিত্য প্রচুর। মনে হয় দেশে যত ভয়াল ও ভয়ঙ্কর মামলা হয়েছে সে সমস্ত খুঁটিনাটি তার জানা। বেহালা ভালো বাজান, সিঙ্গল স্টিক খেলোয়াড় হিসাবে, বক্সার হিসাবে, তলোয়ারের খেলোয়াড় হিসাবে নিপুণ। ব্রিটেনের আইন সম্বন্ধে তার কার্যকরী জ্ঞান আছে। তালিকাটা এই পর্যন্ত লেখা হলে আমি হতাশ হয়ে সেটা আগুনে ফেলে দিলাম। এইসব জ্ঞান ভদ্রলোক কিভাবে কাজে লাগাবেন এবং কি সে কাজ যাতে এই সমস্ত গুণাবলীর প্রয়োজন হতে পারে, যদি তা জানতে পারতাম। মনে মনে বললাম, না, বৃথা এই চেষ্টা। প্রথম দিন সাথে কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেনি, তাই মনে হলো হয়তো আমার মতো তিনিও নির্বান্ধব। অবশ্য কিছুদিনের মধ্যেই জেনেছিলাম যে আসলে তার পরিচিত বহু ব্যক্তি ছিল। তারা হলো সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদের একজন হলো এক বেটেকাটো মানুষ, ফ্যাকাশে মুখ, কালো চোখ, লেস্ট্রেট বলে হোমস তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিলেন। 7 দিনের মধ্যে 3 দিন কি 4 দিন তিনি এলেন আমাদের এখানে। আর একদিন সকালে আধুনিক সাজে সজ্জিতা এক তরুণী প্রায় 8 ঘন্টা ডাকছিলেন। আর সেই দিনই বিকালে এলেন এক মিটমিটে পাকা চুলো মানুষ, কতকটা ইহুদি ফিরিওয়ালার মতো দেখতে মনে হলো। অত্যন্ত উত্তেজিত তিনি। তারপর কিন্তু একটু পরেই এলেন এক বয়স্কা নারী, পরনের পোশাক এলোমেলো। আর একদিন এক বৃদ্ধ ভদ্রলোক, তার মাথার চুল সাদা। তারপর একদিন এলো এক কুলি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। এইসব সাধারণ মানুষ এলে শার্লক হোমস বসবার ঘরটা চেয়ে নিতেন ব্যবহারের জন্য। আমি তখন আমার শোবার ঘরে চলে যেতাম। এভাবে আমার অসুবিধা সৃষ্টি করার জন্য প্রতিবারই তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, জানো, এরা সব আমার মক্কেল, তাই এই ঘরটা আমার কাজের জন্য দরকার হয় তখন। আবার ওকে সরাসরি সেই প্রশ্ন করার সুযোগ হয়েছিল, কিন্তু তার গোপন তথ্য আদায়ের চেষ্টাটা প্রত্যেকবারই আমার ভদ্রতায় বেঁধেছিল। মনে হয়েছিল হয়তো বিষয়ের উল্লেখের ব্যাপারে তার বিশেষ আপত্তি আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম তা নয়, এবং নিজে থেকেই একদিন তিনি পারলেন কথাটা। আমার ব্যবসাই হলো এই। আমার ধারণা এহেন ব্যবসা পৃথিবীতে একমাত্র আমিই করে থাকি। আমি হলাম ডিটেকটিভদের উপদেষ্টা। জানি না কথাটা তাৎপর্য তুমি ধরতে পারছো কিনা। এই লন্ডন শহরে প্রচুর সরকারি ও বেসরকারি ডিটেকটিভ আছে। তারা যখন ভুল করে অসুবিধে পড়ে, আমি তাদের সঠিক সূত্র ধরিয়ে দিই। সমস্ত সাক্ষ্য তত্ত্বের অভিজ্ঞতা দিয়ে সাধারণত তাদের সঠিক পথে চালিত করে থাকি। অপকর্মের ব্যাপারে বংশগত সাদৃশ্য প্রচুর দেখা যায়, এবং 1000 মামলার বিস্তারিত বিবরণ যার উষ্টাগ্রে, 1001 নম্বরের মামলার রহস্য তার উদ্ঘাটন করা উচিত। না পারাটাই হবে আশ্চর্য। লেস্ট্রেট ডিটেকটিভ হিসাবে সুপরিচিত। একটা জালিয়াতির মামলায় সে কোনো আলোর সন্ধান পাচ্ছিল না বলে আমার কাছে এসেছিল। আর অন্য যারা আসে, বেশিরভাগই আসে বেসরকারি গোয়েন্দা সমিতি থেকে। এরা সকলেই কোনো না কোনো বিষয়ে অসুবিধায় পড়ে আসে। আমি তাদের কাহিনী শুনি, তারা আমার সমস্ত শুনে, আর আমি আমার দক্ষিণা পকেটস্থ করি। আমি বললাম, মানে তুমি বলতে চাও যে এই ঘরে বসেই তুমি এমন সব জটিল সমস্যার সমাধান করে থাকো যার খুঁটিনাটি পর্যন্ত সরেজমিনে লক্ষ্য করে ওরা কোনো সমাধানে পৌঁছতে পারে না। ঠিক তাই, এতে আমার খানিকটা শতলব্ধ জ্ঞান আছে বলতে পারো।
কচ্ছিৎ কখনো হয়তো এক আটটা মামলা হাতে আসে যেগুলো একটু বেশি জটিল, তখন আমাকে গিয়ে দেখতে হয় নিজের চোখে। অর্থাৎ কিছু বিশেষ জ্ঞান আমার আছে যা আমি এইসব মামলায় প্রয়োগ করি এবং তার ফলে আশ্চর্য কাজ হয়। এই প্রবন্ধে তর্কশাস্ত্রের অবরোহ সম্বন্ধে যে কথা পড়ে তুমি অত্যন্ত বিরক্ত হয়েছিলে কার্যকারিতার দিক দিয়ে, কিন্তু সত্যি সেগুলোর মূল্য অপরিমেয়। পর্যবেক্ষণ জিনিসটা হলো আমার প্রায় স্বভাবসিদ্ধ। প্রথম আলাপের সময় যখন মন্তব্য করেছিলাম তুমি আফগানিস্তান থেকে এসেছিলে, তুমি তো শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলে। নিশ্চয় শুনেছিলে। মোটেই না। ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম দীর্ঘদিনের অধ্যয়নের ফলে। যুক্তির দ্বারা এতই দ্রুত আমার মনে খেলে যায় যে মধ্যবর্তী ধাপগুলোর কথা চিন্তা না করেই আমি অনেক সময় উপসংহারে পৌঁছে যাই। অথচ ধাপগুলো তো তাকেই। সেগুলো এইরকম: এক ভদ্রলোক, ডাক্তার ডাক্তার চেহারা, তার হাব ভাব সৈনিকের মতো, সুতরাং নিশ্চয় সৈন্যবাহিনীর ডাক্তার। মুখের রং ময়লা, সুতরাং কোনো গ্রীষ্মপ্রধান অঞ্চলে ছিলেন, এবং এটা যে তার স্বাভাবিক রং নয় তার প্রমাণ কবজি দুটো ফর্সা। উনি যে প্রচুর কষ্ট পেয়েছেন এবং অসুখে ভুগেছেন তা মুখ দেখলেই পরিষ্কার বোঝা যায়। বাঁ হাতটা জখম হয়েছে বলে আড়ষ্ট। আচ্ছা, ইংরেজ সামরিক বাহিনীর ডাক্তার কোনো বিশ্বপ্রধান দেশে গিয়ে এমন দুর্দশায় পড়তে পারে? নিশ্চয় আফগানিস্তানে। অথচ সম্পূর্ণ চিন্তাটা দানা বেঁধে উঠতে এক মুহূর্ত লাগেনি। যখন বলেছিলাম তুমি আফগানিস্তান থেকে এসেছো এবং তা শুনে তুমি বেশ অবাক হয়ে গিয়েছিলে। হাসতে হাসতে বললাম, শুনে তো এখন বেশ সহজ বলেই মনে হচ্ছে। এডগার অ্যালেন পো দুপার চরিত্রটির কথা মনে পড়িয়ে দিলে। একথায় উঠে দাঁড়ালেন হোমস। পাইপটা দড়িয়ে দিয়ে বললেন, নিশ্চয় তুমি মনে করছো দুপার সঙ্গে তুলনা করতে তুমি আমার প্রশংসা করছো, কিন্তু আমার মতে দুপা অনেক নিকৃষ্ট। আধ ঘন্টা চিন্তা করার পর বন্ধুর চিন্তাধারায় প্রবেশের কৌশলটি মনে হলো অত্যন্ত জাকালো আর বাসা বাসা। কিছু বিশ্লেষণী শক্তি অবশ্য তার আছে, সন্দেহ নেই, কিন্তু পো যেমনটি দাবি করেছেন তেমন কিছুই নয় বলে মনে হলো। আচ্ছা, তুমি গাবরিয়র বই পড়েছ? আসল ডিটেকটিভ বলতে তুমি যা বুঝো, লিকক কি সেই পর্যায়ে পড়ে? কাষ্ঠহাসি হাসলেন হোমস একথা শুনে। গম্ভীর স্বরে বললেন, লিকক তো কেবলই গুলিয়ে ফেলেন। ওর মধ্যে প্রশংসার জিনিস কেবলমাত্র এই যে ও খুব হাঁটতে পারে। বইটা পড়ে তো আমার একেবারে অসুস্থ হওয়ার দাখিল। মামলাটা ছিল কোনো অজানা কয়েদিকে শনাক্ত করা, এবং লিখকের তা করতে 6 মাস লেগেছিল। আমার পক্ষে সে কাজে 24 ঘন্টাই হতো যথেষ্ট, এবং ডিটেকটিভদের ঠিক কি কি করা উচিত নয় তা শেখানোর পক্ষে ও বইটা অবশ্য পঠনীয় বলা যেতে পারে। আমার এই দুই উপাস্য চরিত্রকে একেবারে নস্যাৎ করায় আমি খুবই বিরক্ত হলাম। চলে গেলাম জানালার কাছে, জনবহুল রাস্তার দিকে তাকালাম। ভাবলাম হতে পারেন উনি খুব চতুর, কিন্তু খুব যে দাম্ভিক তাতে কোনো সন্দেহ নেই। অনুযোগের সুরে উনি বললেন, আজকাল আর কোনো অপরাধ ঘটে না, অপরাধীরও দেখা পাওয়া যায় না, তাই এ ব্যবসায় আর মগজের দরকারটা কি? আমি জানি আমার যা মগজ তাতে আমার প্রচুর খ্যাতি হওয়ার কথা। এমন কোনো মানুষ এ পর্যন্ত জন্মায়নি যে অপরাধ তত্ত্ব সম্বন্ধে আমার মতো পড়াশোনা করেছে বা আমার মতো এমন সহজাত প্রতিভার অধিকারী হয়েছে। কিন্তু ফলে কি হচ্ছে? তদন্তের যোগ্য অপরাধী সংগঠিত হচ্ছে না, যা হচ্ছে সে কেবল আনাড়ির মতো, এবং তা এতই স্বচ্ছ যে এমনকি স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো সাধারণ ডিটেকটিভের পক্ষে পর্যন্ত তার সমাধান সম্ভব। ওর এই লম্বা চওড়া কথা শুনে আমার বিরক্ত ভাব তখনও কাটেনি। ভাবলাম প্রসঙ্গটা পাল্টে ফেলা যাক। বললাম, ওই লোকটা কি করছে বলতো? সাধারণ পোশাকের একজন লম্বা চওড়া লোক রাস্তার ওধার দিয়ে আস্তে আস্তে যাচ্ছিল, উদ্বিগ্নভাবে বাড়ির নম্বরগুলো লক্ষ্য করতে করতে। খুব বড় একটা নীল রঙের খাম তার হাতে। নিশ্চয় চিঠিটা দিতে চায় কাউকে। হোমস বললেন, নৌবাহিনীর ওই অবসরপ্রাপ্ত সার্জেন্টের কথা বলছো? ভাবলাম, কেবলই লম্বা লম্বা বকুনি। জানেই তো আমি যাচাই করতে যাব না। কথাটা আমার মাথায় আসতে না আসতে লোকটি আমাদের বাড়ির নম্বরটা দেখতে পেয়ে দৌড়ে রাস্তা পার হয়ে এলো। দরজায় একটা জোরালো শব্দ, তারপর একটা মোটা গলার আওয়াজ শোনা গেল, আর তারপরে সিঁড়ি বেয়ে বাড়ি পায়ের আওয়াজ। ঘরে ঢুকে চিঠিটা হোমসের হাতে দিয়ে সে বলল, মিস্টার শার্লক হোমসের চিঠি। শার্লক হোমসের দম্ভ ভাঙ্গার এই একটা সুযোগ। মন্তব্যটা যখন করেছিল ও ভাবেনি যে এহেন পরিস্থিতির উদ্ভব হবে। জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি কাজ করো? এখন পিয়নের কাজ করি, গদগদ করতে করতে লোকটা বলল। ঈষৎ ঈর্ষা মেশানো চোখে বন্ধুর দিকে
তাকে জিজ্ঞাসা করলাম তার আগে কি করতে। রয়্যাল মেরিন লাইন ইন ফ্যাক্টরিতে সার্জেন্টের কাজ করতাম। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী।